তাহলে হিট ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো আমাদের বেসিক প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল। প্রপার্টিজ অফ মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো যেমন আমাকে জানতে হবে, কিন্তু প্রপার্টিজ অফ মেটেরিয়াল জানার আগে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো কি না আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস কি কি আছে। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস সম্বন্ধে জানার পর সেই মেটেরিয়ালের কি প্রপার্টিজ আছে সেটা জানতে হবে, তারপরে আমরা সেটাকে হিট ট্রিটমেন্ট করব। এই বিষয়টা অর্থাৎ আমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে যে বেসিক হিট ট্রিটমেন্ট প্রসেস সম্বন্ধে তোমাকে জানতে হবে। কিন্তু আমার মনে হয় যে বেসিক হিট ট্রিটমেন্ট প্রসেসটা আমি কার উপরে করব, এটা কোনো মেটেরিয়ালের উপর করব। তাহলে সেই মেটেরিয়ালের উপর করতে গেলে আমাকে আগে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সম্বন্ধে জানতে হবে। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সম্বন্ধে আমি জানার পর আমাকে কি জানতে হবে না, আমাকে জানতে হবে যে বেসিক ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে, এবং সেই প্রপার্টিটা জানার পর তারপরে আমরা তার উপর যখন হিট ট্রিটমেন্ট করব তবে গিয়ে আমি আমার টোটাল যে সিলেবাসটা আছে হিট ট্রিটমেন্ট নিয়ে বা হিট ট্রিটমেন্ট সম্বন্ধে যে আইডিয়াটা বা আগামী দিনে আমরা হিট ট্রিটমেন্ট কেন করব এটা সম্বন্ধে একটা আইডিয়া আসবে। তাহলে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করছি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ভাগ নিয়ে। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালটাকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটাকে বলা হচ্ছে মেটাল, একটাকে বলা হচ্ছে নন মেটাল। মেটালের মধ্যে কি কি আসছে না, মেটালটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফেরাস মেটাল, একটা হচ্ছে নন ফেরাস মেটাল। ফেরাস মেটালটা কি আছে না, যে মেটালগুলোর মধ্যে আয়রন কন্টামিনেশন আছে, অর্থাৎ যেগুলো লৌহ ঘটিত ধাতু, সেইগুলোকে আমরা বলছি কি ফেরাস মেটাল। তাহলে এর মধ্যে উদাহরণ যদি ধরি, পিগ আয়রন আছে, কাস্ট আয়রন, রট আয়রন, কার্বন স্টিল, অ্যালয় স্টিল, এগুলো হচ্ছে ফেরাস মেটাল। এর মধ্যে পিগ আয়রনটা কি না, যেটা হচ্ছে তোমার একদম সরাসরি আমরা আকরিক থেকে যে লোহাটা বের করে নিয়ে আসছি, হ্যাঁ, ব্লাস্ট ফার্নেসের মাধ্যমে আমরা পিগ আয়রনটাকে পেয়ে থাকি। তারপর আসছে কাস্ট আয়রন, বেসিক্যালি যেটা কাস্টিং এর ক্ষেত্রে কাজে লাগে। রট আয়রন ক্ষেত্রে কিছু, এটাও কাস্টিং বা ওই ধরনের আমাদের অটোমোবাইল সেক্টর রট আয়রনের প্রচুর তুমি ব্যবহার পাবে। কার্বন স্টিল হচ্ছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কার্বন স্টিলটা হচ্ছে যে আমরা স্টিল যখন তৈরি করছি, যে স্টিলের মধ্যে আয়রন এবং কার্বনের একটা কম্পোজিশন, অর্থাৎ কার্বন কন্টামিনেশনটাকে বাড়া কমা করে আমরা ওই স্টিলটার বিভিন্ন প্রপার্টি তৈরি করছি। যে প্রপার্টি নিয়ে বা মেকানিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আজকেই আলোচনা করব, সেখানে কি হচ্ছে না কার্বনের কন্টামিনেশনটাকে আমরা বাড়া কমা করছি, এবং এই কার্বন স্টিলটার উপরে বেসিক্যালি আমরা হিট ট্রিটমেন্ট করে থাকি। অর্থাৎ আগামী দিনে আমরা যে হিট ট্রিটমেন্ট সম্বন্ধে পড়বো বা আমাদের সিলেবাসে যে বেসিক হিট ট্রিটমেন্ট আছে, সেই হিট ট্রিটমেন্ট সম্বন্ধে যখন আলোচনা করব তখন কিন্তু আমরা এই কার্বন স্টিলটা নিয়ে আলোচনা করব। এই কার্বন স্টিলের কার্বন কন্টামিনেশনের উপর বেস করে আমরা এটা কোনটাকে লো কার্বন স্টিল, কোনটা মিডিয়াম কার্বন স্টিল, কোনটাকে হাই কার্বন স্টিল, এইভাবে এগুলোকে ভাগ করেছি। কার্বনের পার্সেন্টেজ মোটামুটি এখানে আমি তোমাদের বলে রাখি 0.5 থেকে শুরু করে 0.05 থেকে শুরু করে 1.5 পর্যন্ত আমরা কার্বনটাকে চেঞ্জ করে থাকি। এগুলো ডিটেলে তোমাদের সিলেবাসে নেই, অ্যাকচুয়ালি এই বিষয়টাই নেই। আমি তবু যেহেতু তোমাকে হিট ট্রিটমেন্ট পড়তে গেলে আমাকে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল বলতে হবে, তাই আমি এগুলো একটু আলোচনা করছি। নেক্সট আসছে অ্যালয় স্টিল। যে কোনো অ্যালোয়িং ব্যাপারটা বুঝতেই পারছো, যৌগ একটা মিশ্রণ করে আমরা আমাদের প্রয়োজনের তাগিদে ফেরাস মেটালটাকে ওখানে অ্যালয় একটা ফরমেশন করে আমরা ব্যবহার করছি। নেক্সট আসছে কি নন ফেরাস, অর্থাৎ যেগুলো লোহা ব্যতীত যে ধরনের মেটালগুলো আমরা আগামী দিনে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেডে ব্যবহার করব, বা আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে নন ফেরাস মেটালগুলো ব্যবহার করি সেগুলো কি কি হলো। তার মধ্যে অনেক ধরনের আছে, কিন্তু বেসিক্যালি যেগুলো আমাদের বহুল পরিমাণে ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, লেড, টিন এবং জিঙ্ক। এবং এদের আমরা কি ব্যবহার করি না, এদের আমরা সচরাচর অ্যালয় হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে মেটাল আর নন মেটাল, মেটালটাকে দুটো ভাগে ভাগ করছি, ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল। এরপর আসছে কি নন মেটাল। নন মেটাল কি না, যেগুলো ধাতু হিসাবে আমরা ব্যবহার করছি না, সেগুলোর মধ্যে কি আসছে না, সবার প্রথম আসছে প্লাস্টিক, অ্যাজবেস্টার, রাবার, উড, কংক্রিট এবং সেরামিক। প্লাস্টিকের মধ্যে আমরা কি হচ্ছে না, এখানে আবার দুটো ভাগে ভাগ পাই। বেসিক্যালি আমরা ইউজ করি থার্মোপ্লাস্টিক বা থার্মোসেট। অ্যাজবেস্টার তো অ্যাজবেস্টার হিসেবে ইউজ হচ্ছে। রাবারের ক্ষেত্রে আমরা দুটো রাবার পেয়ে থাকি, ন্যাচারাল রাবার আছে একটা, একটা হচ্ছে সিনথেটিক রাবার। ন্যাচারাল মানে যেটা প্রাকৃতিকভাবে তোমরা পাচ্ছ, আর একটা সিনথেটিক রাবার যেটা আমরা তৈরি করছি ল্যাবে। তাহলে ন্যাচারাল এবং সিনথেটিক রাবার দুটো ভাগে ভাগ হচ্ছে। এরপর আছে উড, কাঠ, কাঠের ব্যবহার আমরা করে থাকি। আর হচ্ছে কি কংক্রিট এবং সেরামিক। তাহলে তোমরা দেখো এখানে আমরা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল এতগুলো টাইপের আমরা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আমরা দেখে থাকি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো হলো, যেগুলো হলো আমাদের
ফেরাস মেটাল। ফেরাস মেটাল নিয়ে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফেরাস মেটালের ব্যবহার করে থাকি এবং এই ফেরাস মেটালেরই আমরা আগামী দিনে হিট ট্রিটমেন্ট করব। ঠিক আছে, তো আমি সরাসরি এর পরের যে আমাদের চ্যাপ্টারটা ছিল অর্থাৎ মেকানিক্যাল প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল। মেকানিক্যাল প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল, এখানে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টি জানতে চাইছি না বা আদার্স কিছু জানতে চাইছি না, কেমিক্যাল প্রপার্টি আমরা জানতে চাইছি বা আলোচনা করব কোনটা, মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টিজ কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। মেকানিক্যাল প্রপার্টিজ বলতে আমরা কি বলতে চাইছি, এক্স্যাক্টলি কি না, কোনো একটা মেটেরিয়ালকে যখন আমি মেকানিক্যালি লোড দেবো, তার উপর যখন আমি একটা চাপ প্রয়োগ করব বা তার উপর যখন আমি বল প্রয়োগ করব, তখন তার যে বিহেভিয়ারটা হবে সেই বিহেভিয়ারের উপর বেস করে তার প্রপার্টিটাকে আমরা নির্ধারণ করব। এর মধ্যে প্রপার্টির মধ্যে কি কি আছে না, ম্যালিয়াবিলিটি, ডাকটাইলিটি, ইলাস্টিসিটি, স্টিফনেস, স্ট্রেংথ, হার্ডনেস, এই ধরনের ভেরিয়াস টাইপস অফ কিছু নাম আমরা পাবো এবং একটু পরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই মেকানিক্যাল প্রপার্টি যেটা তোমরা বলছো বা এই যে মেকানিক্যাল লোডের উপর ভ্যারি করে যে বিহেভিয়ারটা করছে মেটেরিয়ালটা, সেই লোডটা কি ধরনের লোড আমরা অ্যাপ্লাই করি না, টেনসাইল লোড বা তুমি যে কোনো জিনিসের টান দিচ্ছ, টেনসাইল টেনে যে একটা লোড দিতে পারো কারোর উপরে, কোনো মেটেরিয়াল উপরে, তুমি কম্প্রেসিভ লোড দিতে পারো, অর্থাৎ তুমি তাকে চাপ দিচ্ছ, ধরো চেপে ছোট করার চেষ্টা করছো, তাহলে কম্প্রেস করার চেষ্টা করছো, ইম্প্যাক্ট করছো না, হাতুড়ি দিয়ে জোরে জোরে তাকে হাতুড়ি দিয়ে ঠুকছো, সাইক্লিক মানে রিপিটেডলি তুমি ওখানে সাইকেলে পর্যায়ক্রমে তুমি ঠুকেই চলেছো, হ্যামারিং করেছো, লোডটা দিতেই চলেছো, বা একটা কনস্ট্যান্ট লোডের উপর তাকে ঝুলিয়ে রেখে দিয়েছো। তো এই ধরনের যে লোডগুলো আমরা অ্যাপ্লাই করব এবং সেই লোড অ্যাপ্লাইয়ের পর আমার সেই মেটেরিয়ালটা কি ধরনের বিহেভিয়ার করবে তার উপর বেস করে আমরা কি বলবো না, সেই মেটেরিয়ালের ওই মেকানিক্যাল প্রপার্টিটা আমরা পাবো। তাহলে এবারে আমাদেরকে জানতে হবে যে 1 2 3 4 করে আমরা কত ধরনের মেকানিক্যাল প্রপার্টি আছে। ছোট্ট করে আমি বলছি, খাতায় কলমে একটুখানি নোট করো আমি কি কি প্রপার্টিজ নিয়ে আলোচনা করলাম, কারণ এগুলো তোমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই বা বইতে তুমি এগুলো পাবে না। ঠিক আছে, যখন তোমরা হায়ার স্টাডি করতে যাবে তখন এইটা পাবে, বা তুমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনার আগে এটা নিয়ে আলোচনা করছো হিট ট্রিটমেন্ট করতে গেলে তখন ওই বইতে ওইগুলো আরো ডিটেলে পাবে। তো আমরা এখানে প্রত্যেকটা মেকানিক্যাল প্রপার্টিজ আলোচনা করার চেষ্টা করব এবং জাস্ট একটুখানি তোমাদের ব্রিফ আইডিয়া আমি দেব। 1 নম্বরে কি আসছে, স্ট্রেংথ। এই প্রপার্টিটা কি না, দিস ইজ দ্য এবিলিটি অফ দ্য মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট ক্যান বি উইথস্ট্যান্ড এনি লোড আন্ডার এনি প্রেসার। অর্থাৎ আমরা কি হচ্ছে না, যখন তুমি একটা মেটেরিয়ালের উপরে একটা বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পর তা কি হবে, যাতে সে না ভেঙে যায় বা যাতে সে ফেলিওর না হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ফেলিওর হচ্ছে বা যাচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে না, ওটাকে আমরা বলছি তার স্ট্রেংথ। আগের স্লাইডটা এসো একটু, এটাকে বলছি দেখো এখানে এই যে মেটেরিয়ালটা আছে এটা হচ্ছে কি না, তাকে তুমি কম্প্রেসিভ একটা লোড দিচ্ছ, ফলে এখানে কি হচ্ছে, এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ আমি প্রকাশ পাচ্ছে, এখানে তাকে কি হচ্ছে টান দিচ্ছ, এখানে তাকে হচ্ছে টেনসাইল স্ট্রেসে আন্ডার আছে, তার এখানে কিন্তু কোন স্ট্রেংথ প্রকাশ পাচ্ছে, টেনসাইল স্ট্রেংথটা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ ঠিক ভেঙে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত একটা মেটেরিয়াল যে ধরনের তোমার স্ট্রেংথটা দেখায় বা যে প্রপার্টিটা এখানে আমরা দেখতে পাই তাকেই বলছি আমরা স্ট্রেংথ। অর্থাৎ কোন মেটেরিয়াল কোন লোডে গিয়ে ফেলিওর করবে তার নির্দিষ্ট একটা নির্ধারণ করা আছে। বা ধরো আমি তোমাদের দুজনের মধ্যে কার স্ট্রেংথ কতটা বেশি তার দেখলেই বোঝা যায়, বা তোমাকে যদি আমি বলি কতটা কাজ করতে পারবে সেই কার্য ক্ষমতার উপর ডিপেন্ড করে। এখানে যখন মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে না, সে কতটা স্ট্রেস উইথস্ট্যান্ড করতে পারে, অর্থাৎ তাকে আমি লোড দিচ্ছি সে কিন্তু লোডটাকে হজম করে নিচ্ছে বা সেটাকে সে প্রতিহত করে দিচ্ছে, ভেঙে যাচ্ছে না। তাহলে ভেঙে না যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তার যে লোড প্রতিরোধক ক্ষমতাটা সেটাকে আমরা কি বলছি, স্ট্রেংথ। এটা কি বলছি, আমি একটা টার্ম ইউজ করছিলাম, হলো তোমাদের ওই বইতে যখন হায়ার স্টাডি করতে যাবে বা ডিপ্লোমা লেভেলে পড়তে যাবে তখন তোমরা ওই জিনিসগুলো আরো ডিটেলে পড়বে। এখানে আমি শুদ্ধ করে কি বলেছি দেখো, এবিলিটি অফ মেটেরিয়াল টু উইথস্ট্যান্ড স্ট্রেস, অর্থাৎ একটা স্ট্রেসকে উইথস্ট্যান্ড করছো, মানে স্ট্রেস স্ট্রেন তোমরা নিশ্চয়ই এটা মাধ্যমিক পর্যন্ত পড়ে এসছো। হ্যাঁ, তোমার পীড়ন বিকৃতি এই ধরনের বাংলা টার্ম ছিল, স্ট্রেস স্ট্রেন বা ইলাস্টিক কার্ভটা তোমরা নিশ্চয়ই পড়েছো। সেখান থেকে আমরা কি আছি না, ভেঙে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তুমি যখন একটা মেটেরিয়ালকে লোড দিচ্ছ সেই লোডটা সে প্রতিহত করতে পারছে, এই ক্ষমতাটাই হচ্ছে তার স্ট্রেংথ। সেই স্ট্রেংথটা আমরা দুটো এখানে দেখো ছবিতে দেখাচ্ছি, একটা এখানে দেখাচ্ছি যে কম্প্রেসিভ লোডের আন্ডারে সেই কম্প্রেসিভ স্ট্রেসটাকে উইথস্ট্যান্ড করছে, তার জন্য এটাকে বলছি এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে। এখানে দেখো একটা টেনসাইল, মানে তুমি টান দিচ্ছ, অথচ সেই টান দেওয়ার যে স্ট্রেসটা সেই স্ট্রেসটাকে সে
প্রতিহত করছে, তাহলে এখানে সেটাকে আমরা কি বলছি, কম্প্রেসিভ এই টেনসাইল স্ট্রেংথ। নেক্সট আমরা আসছি মেকানিক্যাল প্রপার্টি, সেটা হবে কি আমরা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করব। ইলাস্টিসিটি কি জিনিস না, এটা হলো এবিলিটি অফ মেটেরিয়াল টু রিগেন অরিজিনাল সেট আফটার রিমুভাল অফ এক্সটার্নাল ফোর্স। তুমি একটা মেটেরিয়ালকে চাপ দিচ্ছ বা তাকে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে তুমি তাকে টেনে লম্বা করে দিলে, বা একটা তারকে ধরো এই যে নিচে যে তারটা আছে তারটা তুমি নিচের দিকে লোড দিচ্ছ, লোড দেওয়ার পর যখনই তুমি লোডটাকে ছেড়ে দিচ্ছ সে ঠিক আগের অবস্থানে আবার ফিরে আসছে। এটাই হলো তার ইলাস্টিসিটি, অর্থাৎ ইলাস্টিকের মতো কাজ করবে। অর্থাৎ তুমি একটা যখন রাবারকে বা ইলাস্টিককে ধরো তুমি টানো, বা তোমাদের কাছে গার্ডার বলি না, গার্ডারটাকে তুমি টানছো, টেনে আওয়াজ ছেড়ে দিতে সে আবার সে গোল হয়ে যাচ্ছে। তাহলে এই যে তার লোড দিলে সে একটা তার শেপের পরিবর্তন হলো, কিন্তু যখনই তুমি লোডটাকে ছেড়ে দিচ্ছ সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। এটাকে আমরা বলছি কি ইলাস্টিসিটি। এখানে ইলাস্টিসিটি আমরা কি ধরনের প্রকাশ করি, ইয়ং মডুলাস, মডুলাস অফ রিজিডিটি, এই ধরনের প্রকাশ করে থাকি। কিন্তু আমি এখানে একটা তোমাদের ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখছি বা একটা জিনিস বলে রাখছি, সবচেয়ে খুব মজার জিনিস যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, সেটা হলো যে আমরা একটা যদি স্টিল নিই আর একটা যদি আমরা তোমার রাবার নিই, স্টিল আর রাবারের মধ্যে কে বেশি ইলাস্টিক না, সবসময় তুমি মাথায় রাখবে স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার। রাবারের থেকেও স্টিল কিন্তু অনেক বেশি ইলাস্টিক। কারণ কি না, তুমি যখন স্টিলটাকে কোন একটা বল প্রয়োগ করবে, সে পরিবর্তন করে খুব দ্রুত কিন্তু নিজের শেপে আবার যখনই বলটা ছেড়ে দেবে তো দ্রুত নিজের শেপে চলে আসবে। রাবারের থেকেও এই কিন্তু অনেক বেশি তার ইলাস্টিসিটিটা দেখাতে পারে। তো এটা একটা ছোট্ট তোমাদেরকে আমি একটা পয়েন্ট বলে রাখলাম, মনে রাখার চেষ্টা করবে যে আমরা তুলনামূলকভাবে দেখে মনে হয় যে না রাবার তো অনেক বেশি ইলাস্টিক হবে, কিন্তু তা নয়, স্টিল কিন্তু তার থেকে অনেক বেশি ইলাস্টিক। ওই জন্য স্টিল ম্যাক্সিমাম জায়গায় আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্টিলটাকে আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পারলাম বিষয়টা নিয়ে? জানা যায় হ্যাঁ, নিশ্চয়ই জানা যাবে। তোমার প্রশ্নগুলো আমি পরে একটু নিচ্ছি, তোমরা সব নোট করে রাখো, যার যেখানে প্রশ্ন আছে একটু খাতায় নোট করো। আগে এই জিনিসগুলো একটু ছোট্ট ছোট্ট করে লিখে নাও, কারণ এই জিনিসগুলো তোমরা বইতে পাবে না, কারণ তোমাদের যে নিমির বইটা আছে তাতেই ডিটেল এগুলো দেওয়া নেই। হ্যাঁ, আগে একটু নোট করে নাও, আমি তারপর সবাইকে বলছি। নেক্সট আসছে কি আমরা একটা প্রপার্টি, সেটার নাম হচ্ছে স্টিফনেস। এটা কি না, যখন তুমি ইলাস্টিক ডিফরমেশনের দিকে যাচ্ছ, মানে তুমি ধরো একটাকে টেনে তাকে ইলাস্টিক্যালি তাকে কিছু ডিফর্ম করতে, তার শেপটা ইলাস্টিক্যালি ডিফর্ম করতে চাইছো, সে ডিফর্ম হচ্ছে না, সে সেটাকে রেজিস্ট করে দিচ্ছে, প্রতিহত করে দিচ্ছে। এবিলিটি টু রেজিস্ট ইলাস্টিক ডিফরমেশন, এখানেই তাকেই বলবো আমরা স্টিফনেস। যদি স্টিফনেস বেশি থাকে তাহলে তোমার মেটেরিয়ালটা কি হবে, বেশি হার্ড মনে হবে। আর যদি তুমি স্টিফনেস কম থাকে তাহলে সে সহজে তুমি ডিফর্মড হবে। কিন্তু এখানে কি হবে না, আন্ডার ইলাস্টিক লিমিটের মধ্যে তাকে করতে হবে। এবং এটাকে আমরা বলছি কি রিজিডিটি, অর্থাৎ আমি তাকে ইলাস্টিক্যালি তাকে টানতে চাইছি বা তাকে আমি একটা অন্য শেপে দিতে চাইছি, তার ইলাস্টিক প্রপার্টির মধ্যেই তার স্টিফনেসটাকে লুকিয়ে আছে। অর্থাৎ ইলাস্টিসিটির মধ্যেই আমি তাকে কখনো সেটাকে ভালোভাবে আমি ইলাস্টিক ইলংগেট করতে পারছি, আবার সেটাকে একটু মানে শক্ত হলে তুমি বেশি ডিফর্ম করতে পারবে না, কিন্তু নরম হলে তাকে একটু বেশি ডিফর্ম করতে পারলে, কিন্তু সেটা উইদিন দ্য লিমিট অফ ইলাস্টিসিটি। এটা হচ্ছে তাকে কি বলছি আমরা, স্টিফনেস বলছি। নেক্সট আসছে কি প্লাস্টিসিটি। এখানে কি হচ্ছে না, আমি যখন ইলাস্টিসিটির ক্ষেত্রে কি করছিলাম, ইলাস্টিসিটির ক্ষেত্রে আমি লোড দিচ্ছিলাম, লোডটা ছেড়ে দিলে সে আবার নিজের ফর্মে বা নিজের শেপে সে ফিরে আসছিল। প্লাস্টিসিটির ক্ষেত্রে কি হবে না, আমি যখন তাকে লোড অ্যাপ্লাই করব সে একটা ডিফরমেশন হবে, তার তার একটা শেপের পরিবর্তন হবে, কিন্তু সেই শেপটা থেকে সে কিন্তু লোড উইথস্ট্যান্ড করার পর পুনরায় আগের অবস্থা আবার ফিরে আসতে পারবে না। এবং এটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন তাকে তার শেপটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, যখন একটা লোড অ্যাপ্লাই করে ভেঙে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ তুমি তাকে ধরো আমি টেনে টানছি, ধরো টেনসাইল স্ট্রেংথ দিয়ে আমি তাকে টানছি বা টেনসাইল লোড তার উপর অ্যাপ্লাই করছি, টানতে টানতে সেটা লম্বা হয়ে গেল, লম্বা হয়ে গিয়ে তুমি দেখা গেল কি ছিঁড়ে গেল, কারণ কি ব্রেক হয়ে গেল। ব্রেক হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তুমি টানলে লম্বা হলো, তুমি ছেড়ে দাও, দেখো সে লম্বাটাই থেকে গেল, তাহলে সেটা হলো প্লাস্টিসিটি। কিন্তু তুমি টানলে, টানার পর তুমি ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফিরে, তাহলে কি হবে, তখন প্লাস্টিসিটি নয়, তখন হচ্ছে ইলাস্টিসিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইলাস্টিসিটি আর প্লাস্টিসিটি দুটো কি ধরনের জিনিস। হ্যাঁ, এবং এই ধরনের এই প্লাস্টিসিটি যে প্রপার্টির মধ্যে থাকে, আমরা এগুলোকে কোল্ড ওয়ার্কিং ক্ষেত্রে আমরা ব্যবহার করতে। কোল্ড ওয়ার্কিং, হট ওয়ার্কিং বলে দুটো জিনিস আছে। ঠান্ডা অবস্থায় কোনো মেটেরিয়াল নিয়ে কাজ করাকে আমরা কোল্ড ওয়ার্কিং বলি, আর গরম অবস্থায় কোনো মেটেরিয়াল নিয়ে কাজ করাকে আমরা
হট ওয়ার্কিং বলি। কোল্ড ওয়ার্কিং, হট ওয়ার্কিং ও বিশদ অনেক বেটার, বড় জিনিস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক বড় পার্ট এই প্রসেসগুলো। তো আমি জাস্ট একটু টাচ করে করে যাচ্ছি। নেক্সট একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ম্যালিয়াবিলিটি। ম্যালিয়াবিলিটি কি জিনিস না, এটা হচ্ছে কি না, একটা মেটেরিয়ালকে যখন তুমি লোড অ্যাপ্লাই করছো, সে ক্র্যাক ছাড়া যখন সেটা থিন সিটে পরিণত হয়ে যাবে। তুমি ধরো অ্যালুমিনিয়াম, কপার বা সিলভার, এদের কি হচ্ছে না, তুমি কি করছো, এটাকে যখন একটা লোড অ্যাপ্লাই করছো সেটা থিন সিটে পরিবর্তন হচ্ছে। এটা কি হচ্ছে, দিস ইজ দ্য এবিলিটি টু ফর্ম থিন সিট। তুমি লোড অ্যাপ্লাই করে তাকে একটা থিন সিটে, পাতলা সিটে তাকে পরিণত করতে পারছো, কিন্তু সে কোনো ক্র্যাক বা তার ব্রেকিং বা তার কোনো রাপচার হচ্ছে না। এটাই হচ্ছে কি ম্যালিয়াবিলিটি। ম্যালিয়াবিলিটিটা তাহলে কি দেখলে না, দিস ইজ দ্য এবিলিটি টু ফর্ম থিন সিট। এটা হচ্ছে একটা স্পেশাল প্রপার্টি, তার কিছু ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের মধ্যে থাকে। আরেকটা তার সঙ্গে গুরুত্বপূর্ণ আছে, সেটাকে বলা হচ্ছে ডাকটাইলিটি। এটা কি জিনিস না, ইট ইজ দ্য এবিলিটি টু মেটেরিয়াল টু ড্র ইনটু থিন ওয়্যার। যেমন থিন সিটে তাকে লোড অ্যাপ্লাই করে করতে পারছিলাম, এখানে তাকে থিন ওয়্যারে আমি পরিণত করে দিচ্ছি। মানে তো আমি যখন তাকে ড্র করছি, তাকে এবার টানছি, সে একটা কি হচ্ছে, সরু একটা তারে পরিণত হচ্ছে। আমাদের যে তারগুলো আছে সেগুলো কি, সেগুলো যে মেটেরিয়াল দিয়ে তৈরি, তুমি তো একটা দেখতেই পাচ্ছ, তার মধ্যে প্রপার্টিটা আছে, তামার মধ্যে আছে, অ্যালুমিনিয়ামের মধ্যে আছে, স্টিলের মধ্যে আছে কি না, তার মধ্যে একটা যে প্রপার্টিটা আছে, যে প্রপার্টির জন্য তাকে একটা তার হিসেবে আমি তৈরি করতে পারছি, সেটাকে বলা হচ্ছে কি ডাকটাইলিটি। বিশেষ করে ডাকটাইলিটি থেকে ডাক্ট এসছে, ওই ফরমেশন থেকে আমরা এটাকে ডাকটাইলিটি বলছি না। দিস ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, যেখান থেকে ড্র ইনটু থিন ওয়্যার। নেক্সট আসছে কি রেজিলেন্স। এখানে হচ্ছে কি অ্যাবজর্ব, এবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি ইলাস্টিক্যালি। যখন তুমি একটা মেটেরিয়ালের উপর লোড অ্যাপ্লাই করছো, সাপোজ তুমি এখানে দেখতে পাচ্ছ কিছু স্প্রিং এর ছবি আছে, এই স্প্রিংটা কি হচ্ছে না, তোমার মধ্যে ওখানে একটা তুমি তাকে লোড অ্যাপ্লাই করছো, সে কি করছে না, ওই এনার্জিটাকে, তুমি যে লোড, সেই এনার্জিটাকে ওর মধ্যে ইলাস্টিক্যালি অ্যাবজর্ব করে দিচ্ছে। যখনই তুমি লোডটাকে ছেড়ে দিচ্ছ, সে কি করছে, সেই আবার নিজের ওই শেপটাতে সে ফিরে আসছে। স্প্রিং এর মধ্যে যে জিনিসটা থাকে, এটাকেই বলছি আমরা কি রেজিলেন্স। স্প্রিং রেজিলেন্স এর একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা কি হচ্ছে, এটা এবিলিটি টু অ্যাবজর্ব এনার্জি ইলাস্টিক্যালি। যখন তুমি লোড অ্যাপ্লাই করছো, তখন সেই মেটেরিয়ালটা এনার্জিটাকে ইলাস্টিক্যালি অ্যাবজর্ব করে নিচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রেজিলেন্স। এবং এই এনার্জিটা সে আবার ফিরিয়ে দিচ্ছে কখন না, যখন তুমি লোডটাকে রিমুভ করে দিচ্ছ। এটা হচ্ছে বেসিকের জিনিস, যেটাকে কি বলছি আমরা, স্প্রিং এর মধ্যে থাকে রেজিলিয়েন্স। এই টার্মগুলো আমি আবার বলছি, এগুলো প্রত্যেকটা একটু একটু করে নোট করো, তাহলে দেখবে তোমাদের এগুলো একটা আইডিয়া চলে আসবে। এবং যে যে দরকার পড়লে এগুলোকে একটা ছোট্ট করে যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেটাও করতে পারো তোমাদের সুবিধের জন্য। ঠিক আছে স্যার, আগে তিনটা একবার স্যার ব্যাক করুন স্যার। নেক্সট আসছে কি না টাফনেস। টাফনেস কি জিনিস আছে না, এবিলিটি টু অফ মেটেরিয়াল টু উইথস্ট্যান্ড ইম্প্যাক্ট লোড। দেখো তুমি ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে তুমি একটা দেখছো, এখানে হাতুড়ি দিয়ে আমি এখানে হ্যামারিং করছি, হাতুড়িটা আমি ওর উপর আঘাত করছি, অথচ ওর কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, না তো ইলাস্টিক্যালি কোনো ডিফরমেশন হচ্ছে, না প্লাস্টিসিটি হচ্ছে, না এটা ভেঙে যাচ্ছে। এ কি করছে, হাতুড়িটাকে তুলে ফেলে দিচ্ছে। অর্থাৎ হাতুড়ি যখন তুমি ধাক্কা মারছো, তুমি তখন দেখছো হাতুড়িটা ছিটকে যাচ্ছে। তাহলে যাই ইম্প্যাক্ট লোড দিচ্ছ, হাতুড়ির সাহায্যে আঘাত করছো, মানে তুমি ইম্প্যাক্ট লোড দিচ্ছ, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না, তার কোনো ফেলিওর হচ্ছে না, অথচ সে হাতুড়ির যে আঘাতটা, সে আঘাতটাকে প্রতিহত করে দিচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, দিস ইজ কল্ড দ্য টাফনেস। এই টাফনেসটা কি হচ্ছে না, এই টাফনেসটা তোমার যে কোনো ধরনের ব্রেকিং থেকে, ক্র্যাক থেকে, ফ্র্যাকচার থেকে, এইটা হচ্ছে তোমাকে প্রতিহত করছে। অর্থাৎ টাফনেস যদি কোনো মেটেরিয়ালের থাকে, তাকে তুমি সহজে কোনো ইম্প্যাক্ট লোডিং এর মাধ্যমে তাকে ভাঙতে বা তাকে ফাটাতে বা তাকে নষ্ট করতে পারবে না। যেমন তুমি একটা গ্লাস বা একটা স্টিল যদি ধরো, স্টিলটা যতটা টাফনেস পাবে, একটা গ্লাসকে তুমি যদি হাতুড়ি দিয়ে মারো, সে তো ফট করে ভেঙে যাবে। তাহলে এই ধরনের কিছু উদাহরণ আছে, বা এই ধরনের প্রপার্টির উপর বেস করে আমরা এটাকে প্রকাশ করে থাকি, বা এই ধরনের প্রপার্টিগুলো আমরা বলে থাকি, বা আগামী দিনে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা এগুলো ব্যবহার করি। টাফনেস ইজ ডিফারেন্ট দ্যান রেজিলিয়েন্স। আগেরটা রেজিলিয়েন্সটা তুমি বললে, তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, যদি এগুলো তোমাদেরকে এতটা ডিটেলে দেওয়ার নেই, আমি জাস্ট শুধু টার্মগুলো বলে দিচ্ছি, কিছু কিছু জিনিস তোমাদের কাজে লাগবে আগামী দিনে। নেক্সট আসছে ধরো হার্ডনেস। হার্ডনেসটা কি হচ্ছে না, এটাকে অ্যাকচুয়ালি কি বলে না, সারফেস প্রপার্টি বলে। হার্ডনেস হচ্ছে সারফেস প্রপার্টি। যে সারফেসটার উপর একটা মেটেরিয়ালের
তুমি তাকে তো স্ক্র্যাচ করতে চাইছো, তাকে দাগ কাটতে চাইছো, কোনো কিছু ইন্ডেন্ট করতে, পাঞ্চ করে তুমি তাকে কোনো একটা পয়েন্টিং করতে, কিন্তু তুমি এতটাই হার্ড আছে তুমি পাঞ্চ ভালো মতন করতে পারছো না, তুমি তাকে মেশিনিং করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো যে মেটেরিয়ালটা অনেক হার্ড। হার্ড বলতে কোন অংশটা হার্ড আছে না, তার উপরের যে সারফেসটা আছে সেই সারফেসটা হার্ড হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক্যালি তার সারফেস প্রপার্টি। তুমি তাকে কোনোভাবেই আর অন্য কোনো জায়গাতে তাকে স্ক্র্যাচিং করতে পারছো না, তাকে তুমি কোনো কিছু মার্কিং করতে পারছো না, পাঞ্চিং করতে পারছো না, তাকে কাটতে পারছো না। এর অপোজিটটা কি? সফটনেস। একটা মেটেরিয়াল হার্ড কি সফট? সফট হলে তাকে ভালো করে মেশিনিং করা যাবে, হার্ড হলে তাকে মেশিনিং করতে একটু প্রবলেম হবে। তাহলে দিস ইজ দ্য এবিলিটি টু রেজিস্ট লোকালাইজড প্লাস্টিক ডিফরমেশন। তুমি সেখানে কোনো প্লাস্টিক ডিফরমেশন করতে চাইছো লোকালি, অর্থাৎ তার সারফেসটার উপরে, এটাকে আমরা কি বলছি? হার্ডনেস। ঠিক আছে, নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে ব্রিটিলনেস। এটা কি আছে না, কোনো পার্মানেন্ট ডিফরমেশন ছাড়াই যখন মেটেরিয়ালটা ভেঙে যাবে, তুমি একটা মেটেরিয়ালের উপর লোড অ্যাপ্লাই করছো, তুমি ধরো একটা কাস্ট আয়রনের আছে জিনিস, আর একটা হচ্ছে গ্লাস আছে, যে কোনো একটা উপরে তুমি হাতুড়ি দিয়ে আঘাত করলে, দেখো হঠাৎ করে যেই ধাক্কা মারলে হুড়মুড় করে ভেঙে গেল। অর্থাৎ সে তো না, তো সে তার কোনো হার্ডনেস আছে না, তার মধ্যে কোনো টাফনেস আছে না, সে কোনোভাবে কোনো প্লাস্টিক্যালি ডিফরমেশন হলো, সে কিছুটা ডিফর্মড হলো, বা সে ইলাস্টিক্যালি কিছুটা ইলংগেট হলো, কোনো রকম কিছু তার মধ্যে তুমি পাচ্ছ না। সিম্পলি তুমি যখনই তাকে লোড অ্যাপ্লাই করছো, সে পার্মানেন্টলি ব্রেক হয়ে যাচ্ছে, পার্মানেন্ট তার একটা ডিফরমেশন হচ্ছে। এবং এটাকে কি বলছি না, ডাকটাইলেটের উল্টো অপোজিট বলে। অর্থাৎ ডাকটাইলেটে তুমি কোনো মেটালকে ধরো তুমি প্রেসার করছো, সে একটা লম্বা ধরো তারে পরিণত হচ্ছে, বা তার মেলিয়াবিলিটি আছে, তুমি তাকে চেপটে তুমি একটা পাতের করে দিতে পারছো। এখানে সে ধরনের কিছু হচ্ছে না, সিম্পলি তুমি যখনই হিট করছো ব্রেক করে যাচ্ছে, তাই একে বলছি আমরা ব্রিটিলনেস। নেক্সট আসছে কি? ক্রিপ। ক্রিপ হচ্ছে কি না, এটা টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেন অকারিং আন্ডার স্ট্রেস। স্ট্রেস মানে কি, তুমি একটা লোড অ্যাপ্লাই করছো এবং তুমি অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি কোনো একটা জিনিসের উপর যদি লোড অ্যাপ্লাই করো, কিছুক্ষণ পর দেখা যাবে সে কিছুটা ইলংগেট হয়ে গেছে, সে কিছুটা লম্বা হয়ে গেছে, বা সে কিছুটা চ্যাপ্টা হয়ে গেছে। এই যে তাকে কন্টিনিউয়াস একটা লোডের উপরে তুমি রাখছো, এবং সেই লোডটাই কিন্তু আলটিমেট স্ট্রেংথের মধ্যে রাখছো, আলটিমেট স্ট্রেংথের উপরে যদি তুমি লোড দাও তাহলে সে প্রথমেই ভেঙে যাবে। যে স্ট্রেংথটা সে উইথস্ট্যান্ড করতে পারবে, যে স্ট্রেংথটাকে সে প্রতিহত করার ক্ষমতা রাখে। স্ট্রেংথ বলার সময় আমি বলেছিলাম যে আমি একটা জিনিসকে আঘাত করছি, তাহলে সে আঘাতটা সহ্য করবে কতক্ষণ পর্যন্ত, না যতক্ষণ পর্যন্ত তার সহ্য ক্ষমতা আছে। সহ্য ক্ষমতাটা কি বলছি না, আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথের ওপরে যখনই তুমি হিট করবে তাকে, বা তাকে যখন লোড অ্যাপ্লাই করবে, সে কিন্তু ফেলিওর হয়ে যাবে, বা তার সে যখন ভেঙে পড়বে। কিন্তু আলটিমেট স্ট্রেংথের আগে তুমি যদি একটা কন্টিনিউয়াস লোড কোনো মেটেরিয়ালের উপর চাপিয়ে রাখো, তখন তার মধ্যে একটা কিছু ডিফরমেশন তুমি দেখতে পাবে। সেই কন্টিনিউয়াস লোড দেওয়ার পর যে ডিফরমেশনটা হয় তাকেই আমরা বলছি কি? ক্রিপ। টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেন আন্ডার সাইক্লিক লোডিং কন্ডিশন, এইটাকেই আমরা বলছি কি? ক্রিপ। এরপর আসছি কি? ফ্যাটিগ। ফ্যাটিগ কি জিনিস? যখন আমি একটা মেটেরিয়ালকে সাইক্লিক লোড দেব, মানে পর্যায়ক্রমে তাকে লোড দেব, লোড ছাড়বো, লোড দেব, লোড ছাড়বো, লোড দেব, লোড আবার উইথস্ট্যান্ড করে নেবো, এই সময় কি হবে না, তার মধ্যে একটা আলটিমেট স্ট্রেসের মধ্যে আমি যখন এই লোডটাকে কমা বাড়া করবো, তখন তার মধ্যে একটা ক্র্যাক, বা তার মধ্যে একটা ফ্র্যাকচার, বা তার মধ্যে একটা ফেলিওর আমি দেখতে পাবো। এটাকে কি বলছি? ফ্যাটিগ। এটাকে বলা হয় ফ্যাটিগ, দ্য ফেলিওর অফ মেটেরিয়াল আন্ডার সাইক্লিক লোডিং কন্ডিশন। প্রথম লাইনটা হচ্ছে ডেফিনেশন অফ ফ্যাটিগ। প্রত্যেকটা আমি একটা একটা করে ডেফিনেশন আমি তোমাদেরকে দিলাম, এবং এই ডেফিনেশনের সাথে তার উদাহরণ আমি দিচ্ছি। এগুলোকে একটুখানি করে জাস্ট টার্মগুলো, তার সাথে তার ওই প্রথম লাইনটাই তুমি মনে রাখো, আগামী দিনে তোমার এখান থেকে আর কোনো প্রবলেম তুমি পাবে না। ঠিক আছে, তাহলে দিস আর দ্য কি? মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়াল। আচ্ছা, নেক্সট আমি তোমাদেরকে সামারি আপ একটা করে দিচ্ছি, এই তিনটে পয়েন্ট একটু মনে রাখবে। এক মিনিট, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সামারি কি করা আছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়ালের মধ্যে।
না, এই মেকানিক্যাল প্রপার্টিজটা আমরা কখন ডিরাইভ করব না, যখন তাকে আমি কোনো মেটেরিয়ালের উপর যখন আমি লোড, মেকানিক্যাল লোড তার উপর যখন অ্যাপ্লাই করব। ভেরিয়াস টাইপস অফ লোড আছে। কখনো তো আমি তাকে ইম্প্যাক্ট লোডিং করছি, সাইক্লিক লোডিং, কম্প্রেসিভ লোড, টেনসাইল লোড, এরকম ধরনের জন্য লোড যখন আমি অ্যাপ্লাই করব তখন তার একটা নির্দিষ্ট বিহেভিয়ার সে শো করবে। সেই বিহেভিয়ারের উপর বেস করে কিন্তু আমরা ওই মেকানিক্যাল প্রপার্টিজটাকে ডিরাইভ করব। এবং এই যে মেকানিক্যাল প্রপার্টিজটা হচ্ছে, এই প্রপার্টিজের উপর বেস করে আমার কোন কাজের ক্ষেত্রে কোন মেটেরিয়ালটা লাগবে, তাই সেই মেটেরিয়াল সিলেকশনটা তুমি করতে পারবে অ্যাজ পার অ্যাপ্লিকেশন, কোথায় তুমি ব্যবহার করতে চাইছো। তাহলে সেই মেটেরিয়ালটা যার মধ্যে ওই ধরনের মেকানিক্যাল প্রপার্টি তাকে তুমি নেবে। যেখানে তোমার ইলাস্টিক মেটেরিয়ালের দরকার তুমি তাহলে সেখানে সেই মেটেরিয়ালটাকে ইউজ করবে। যেখানে তোমার ব্রিটল মেটেরিয়াল দরকার তুমি সেখানে ব্রিটল মেটেরিয়াল ইউজ করবে। যেখানে তোমার থিন সিটের মতো দরকার সেখানে ম্যালিয়েবল মেটেরিয়াল ইউজ করবে। ডাকটাইলিটির দরকার হলে তুমি ডাকটাইল মেটেরিয়াল ইউজ করবে। তাহলে এই যে মেকানিক্যাল লোডের উপর বেস করে যে মেকানিক্যাল প্রপার্টিজ গুলো পাচ্ছি, সেই প্রপার্টিজ গুলোর উপর বেস করে তোমাকে কিন্তু মেটেরিয়াল সিলেকশন করে আগামী দিনে তোমাকে ওয়ার্কশপে বা তোমার যে প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করছো বা তুমি যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করবে সেখানে তোমাকে মেটেরিয়াল সিলেকশন করতে হবে। এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রে বা ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে আমাদের এই মেকানিক্যাল প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এর উপর বেস করে আমরা ভেরিয়াস টাইপস অফ ফর্মস তৈরি করছি, ফর্মাবিলিটি অর্থাৎ বিভিন্ন শেপ বা বিভিন্ন স্ট্রাকচার তুমি যখন তৈরি করছো সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার এই মেকানিক্যাল প্রপার্টিজের উপরে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, আগামী কাল আমরা আলোচনা করব হিট ট্রিটমেন্ট নিয়ে। তাহলে হিট ট্রিটমেন্টের বেসিক হিট ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে গেলে আমাকে জানতে হবে আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস কি কি ধরনের আছে। সেখানে আমরা আলোচনা করলাম ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল, তার সাথে আমরা নন মেটালিকের মধ্যে আমরা আলোচনা করলাম প্লাস্টিক থেকে শুরু করে রাবার থেকে অ্যাজবেস্টার, তোমার উড পর্যন্ত, সেরামিক পর্যন্ত আলোচনা করলাম, যেগুলো আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ব্যবহার করে থাকি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি হচ্ছে না, আমরা বেসিক্যালি নন ফেরাস এবং ফেরাস মেটাল নিয়ে আমরা আলোচনা করব। আগামী দিনে যখন হিট ট্রিটমেন্ট করবো তখন শুধুমাত্র ফেরাস মেটালের উপরে আমরা হিট ট্রিটমেন্ট করব। কিন্তু এই হিট ট্রিটমেন্ট করবার আগে যেমন আমাকে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সম্বন্ধে জানতে হবে, তার সাথে সাথে সেই ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল গুলোর কি কি প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলো জানতে হবে। বেসিক্যালি এই প্রপার্টিজ গুলো কি হচ্ছে না, মেকানিক্যাল প্রপার্টিজ। এবং মেকানিক্যাল প্রপার্টিজটা তুমি কখন পাবে না, যখন সেই মেটেরিয়ালটার উপর তুমি মেকানিক্যালি কোনো লোড অ্যাপ্লাই করবে এবং সেই লোড অ্যাপ্লাইয়ের পর সেই মেটেরিয়ালটার যে বিহেভিয়ার হবে, সেই বিহেভিয়ারটার উপর বেস করি তার প্রপার্টিজটাকে আমরা নির্ধারণ করব এবং সেই প্রপার্টিজটাকে কাজে লাগিয়ে আগামী দিনে সেই মেটেরিয়ালটাকে আমরা কোন কাজে কোথায় ব্যবহার করব সেটা সিলেকশন করব। তাহলে আশা করি তোমাদেরকে আমি আজকে একটা মেটেরিয়াল সম্বন্ধে বা মেকানিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে একটু ধারণা দিতে পেরেছি। এটা বইতে তোমাদের এই মুহূর্তে নিমি যে বইটা ফলো করছো তাতে ডিটেলে নেই। আমি যেটুকু তোমাদেরকে বললাম সেটাকে একটুখানি নিজেদের মনে রাখার চেষ্টা করো। আগামী দিনে ক্লাস খুললে যদি আমার কাছে চাও আমি তোমাদেরকে এর সম্বন্ধে ডিটেল আরো দিতে পারবো, বা তোমাদের দরকার নেই, তোমরা যখন হায়ার স্টাডি যদি করতে যাও আরো ডিটেলে এই সম্বন্ধে জানতে পারবে। এবারে বলো যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারণ আগামী কাল আমরা কিন্তু হিট ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। হ্যাঁ বলো। স্যার অ্যাসবেস্টস বলতে স্যার যে নন মেটেরিয়ালটা যেটা স্যার বাড়ির ছাদে ইউজ করা হয় ওটাই নাকি স্যার? ওটাই অ্যাসবেস্টস। আচ্ছা স্যার। আর কারো কিছু প্রশ্ন বোঝা গেছে মোটামুটি? স্যার যেটা বলছিলেন যে রাবার এবং স্টিলের মধ্যে ইলাস্টিক হচ্ছে তোমার রাবারের থেকে স্টিল অনেক বেশি ইলাস্টিসিটি। আমি মানে জাস্ট উদাহরণ দিয়ে তোমাকে বলছি, ধরো তুমি একটা স্টিলের তার নিয়েছো, একটা তুমি সেটা দুদিকে প্রান্ত দিয়ে দাঁড় করিয়েছো, আর একটা তুমি রাবার নিচ্ছ, দেখা যাবে আপাতত মনে হবে যেন ও বেশি রাবারটা ইলাস্টিক, কিন্তু রাবারটার থেকেও স্টিলটা কিন্তু তুমি লোড দেবে, আবার কিন্তু তুমি দেবে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। রাবার কিছুক্ষণ যদি লোড দিয়ে রাখো কিছুক্ষণ তার একটা ডিফরমেশন চলে আসে। মানে আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বলে থাকি যে স্টিল ইজ মোর ইলাস্টিক দ্যান রাবার, এই ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, একবার একটু অ্যাটেন্ডেন্সগুলো দেখে নি কে কে আছে। শুভদীপ রয়, শুভজিৎ, করণ, সত্যদীপ, বিশ্বনাথ, বুদ্ধদেব, দীপঙ্কর, ঋত্বিক, ইসাস, জয়সেন, সাইফ, কৌশিক, লক্ষীরাম, মানব, মন্দিরা, আলাউদ্দিন, সোহেল, মমিতা, পরীক্ষা, রাজীব, রাখি, রিঙ্কি, কাবির, সন্দীপ, সন্দীপ্তা, সঙ্গীতা, সৌরভ, শুভেন্দু, শুভদীপ, সুব্রত চৌধুরী, সুব্রত সরকার। ঠিক আছে, ওকে। তাহলে যদি কালকে কলেজ না যাই আমি, তাহলে আগামীকাল তোমাদের আমি ক্লাস নেব। ঠিক আছে, মানে এই টাইমেই ক্লাস তাহলে থাকবে, আমি আমার লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তাহলে, ওকে,
ভালো থেকো সবাই। স্যার